গুড মর্নিং সকলকে। আমরা ঘুরে আসা জায়গা থেকে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনাদের সকলের খুব চেনা বীরভূম জেলার শান্তিনিকেতন। শান্তিনিকেতন বলতেই আমাদের প্রথমেই যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কিন্তু এখানে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন হয়, যেটি 2023 সালে ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি কিনে সেখানে এক অতিথিশালা নির্মাণ করেন, যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। পরে সেখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যেটি 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা লাভ করে। বাঙালির কাছে এই শান্তিনিকেতনই অতি পরিচিত এক উইকেন্ড স্পট, যেখানে যাবার জন্য আলাদা করে কোনো কারণ লাগে না। সামনেই আসছে 25শে বৈশাখ, তাই তার আগেই এবার আমরা চলে এলাম কবিগুরুর দেশে, কবিগুরুর টানে। শান্তিনিকেতনে আসার জন্য তোমরা পেয়ে যাবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে অজস্র ট্রেন, যার ডিটেলস আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম কিছুটা। তোমরা যারা ট্রেনে শান্তিনিকেতন আসবে ভাবছো, তারা কিন্তু শান্তিনিকেতন স্টেশন থেকেই অজস্র টোটো পেয়ে যাবে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তবে তোমরা যদি চাও বাসেও আসতে পারো। যদিও শান্তিনিকেতন রেলপথের রাস্তা অনেক সোজা এবং কম, তাও যদি আমাদের মতন লং ড্রাইভের মজা নিতে চাও তাহলে অনায়াসেই গাড়িতেও আসতে পারো। এখানে এখন নানান বাজেটের হোটেল বা রিসর্ট তোমরা পেয়ে যাবে, তাই আগে থেকে হোটেল বা রিসর্ট কোনোটাই বুক করে আসার কিন্তু কোনো দরকার নেই। তবে যেহেতু আমাদের এবারের ট্রিপটি একদিনেরই ছিল, তাই আগে থেকেই আমরা গুরুকুল নামক হোমস্টেটি বুক করে এসেছিলাম। ঘরে ঢুকেই বাঁদিকেই আছে বাথরুম, আর তা থেকে একটু সামনের দিকে এগোলেই আছে ছোট্ট একটি ডাইনিং এরিয়া, যেখানে চেয়ার, টেবিল, ছোট ফ্রিজ এবং চা করার কিছু সরঞ্জাম আছে। আর তার সাথে ঘরে আছে কিং সাইজ বেড, একটি ছোট আলমারি, টিভি, এসি, সাজগোজের জন্য একটি আয়না, তার সাথে বেড সাইড টেবিল, আর ছিল দুটো চেয়ার এবং একটি টেবিল। এই হোমস্টেটির বাথরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার। প্রত্যেকটি বাথরুমেই গিজারেরও ব্যবস্থা আছে। এখানে এসে পৌঁছেই হোমস্টে থেকে দেওয়া নাম্বারেই ফোন করে বুক করে নিয়েছিলাম আমাদের টোটো, যাতে করে আমরা আজ ঘুরে বেড়াবো এই শান্তিনিকেতন চত্বরটি। তাহলে চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তোমাদের সাথে ঘুরে বেড়াবো শান্তিনিকেতনের জায়গাটি। আমরা এখন চলে এসেছি এখানকার মিউজিয়ামে, যেটি বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই তোমাদেরকে ভিতরের কোনো ভিডিও দেখাতে পারিনি। তবে তোমাদেরকে এখন দেখাবো এখানকার বাইরের এরিয়াটা। ভীষণ সুন্দর, সেটা তো বলতেই হয় এবং তোমরা অনেকেই সেটা জানো। এটা খুব একটা বলার মতন কথা নয় যদিও। যাই হোক, চলো কথা না বাড়িয়ে ঘুরে দেখি একটু ভিতরটা। এই রবীন্দ্র ভবন মিউজিয়ামের প্রবেশ মূল্য 70 টাকা। এখানেই পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিস, আর দেখা মেলে সেই বিখ্যাত নোবেল পুরস্কার। যদিও সেই নোবেল পুরস্কার এখন আর নেই, তবে তার রেপ্লিকা রাখা রয়েছে এই মিউজিয়ামে। রবীন্দ্র ভবনের এই ক্যাম্পাসটি উত্তরায়ণ কমপ্লেক্স নামে পরিচিত। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের আরো 5টি বাড়ি আছে, যথা উদয়ন, উদিচি, পুনশ্চ, শ্যামলী এবং কোনারক। তবে এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা উদয়ন, আর বাকি 4টি বাড়ি আছে এই মাঠটির ঠিক উল্টো দিকে। শান্তিনিকেতনে থাকাকালীন রবীন্দ্রনাথ এই 5টি বাড়িতেই মাঝে মধ্যে বসবাস করতেন। আর এখানেই দেখা মেলে রামকিঙ্কর বেজ নির্মিত বিখ্যাত সব ভাস্কর্য।
এই রবীন্দ্র ভবন মিউজিয়াম ছাড়া শান্তিনিকেতনের প্রায় বেশিরভাগ জায়গায় এখন পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেছে, তাই বাধ্য হয়েই আমরা বাইরে দিয়েই ঘুরে দেখলাম এই চত্বরটি। আর ঘুরতে ঘুরতেই এসে দাঁড়ালাম সেই বিখ্যাত বটগাছের সামনে, যেখানে বসে কবি লিখেছিলেন, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাগ্নে মদল। এই 4টি লাইন এখানে বসে তিনি লিখেছিলেন, বাকিটা অবশ্য পরে তিনি বাংলাদেশে গিয়ে শেষ করেছিলেন। আর তার পাশেই রয়েছে সেই বিখ্যাত তালগাছ এক পায়ে দাঁড়িয়ে তালগাছটিও। আর এরকমই ঘুরতে ঘুরতে সামনে এসে পড়লাম এই বিখ্যাত রামকিঙ্কর বেজ নির্মিত ভাস্কর্য, যার নাম সাঁওতাল পরিবার। এবার চলে এলাম সেই উপাসনা গৃহের সামনে, যেটি প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র বুধবার সকাল 6:45 থেকে 7টা অবধি খোলা থাকে, এবং এখানে প্রবেশ করার জন্য প্রত্যেককেই কিন্তু সাদা পোশাক পরে প্রবেশ করতে হয়। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম গ্লাস ও মার্বেল দিয়ে 15,000 টাকায় তৈরি করেছিলেন এই উপাসনা গৃহ। এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো সেই বিখ্যাত নন্দলাল বসুর বাড়ি, যার বাড়ির মেন গেটেই লেখা নন্দলালের নন্দ শব্দটি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত বাঙালি অর্থনীতিবিদ এবং দার্শনিক নোবেলজয়ী ডক্টর অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর সামনে। এটি হলো সেই শান্তিনিকেতন, যেটি 1863 সালে তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1873 সালে উপনয়নের পর প্রথম এখানে আসেন, তখন তার আনুমানিক বয়স ছিল 10 বছর। এবার চলে এলাম সেই ছাতিম তলায়। এবার চললাম প্রায় 26 বিঘা জমির ওপর তৈরি সৃজনী শিল্পগ্রামে, যেটি একটি কালচারাল গ্রাম। ভারতের প্রায় 9টি রাজ্যকে নিয়ে এখানে 9টি মিউজিয়াম তৈরি করা হয়েছে একটি ট্র্যাডিশনাল হাটের আকারে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। এটি প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই শিল্পগ্রামে যে যে রাজ্যগুলি স্থান পেয়েছে সেগুলি হলো আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ত্রিপুরা, আন্দামান নিকোবর, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মণিপুর। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের এই সাংস্কৃতিক গ্রাম হলো সৃজনী শিল্পগ্রাম, যেখানে এক এক জায়গায় গড়ে উঠেছে এক এক রাজ্য। কোথাও আবার জমেছে বাউল গান, আবার কোথাও বসেছে ছোট ছোট হাট। তোমরা যারা সোনাঝুরির হাট থেকে মার্কেটিং করবে ভাবছো, তাদের বলে রাখি, তারা কিন্তু এখান থেকেও তোমরা রিজনেবল প্রাইসে কেনাকাটা করতেই পারো। এখানের দামও কিন্তু বেশ সস্তা। শিল্পগ্রামের এই শান্ত প্রাকৃতিক পরিবেশই দর্শনার্থীদের আকর্ষণ করে তোলে বারংবার। সময় এখন দুপুর 2টো। আমরা মেঠো রাস্তা ধরে এগিয়ে চললাম মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে। প্রচন্ড গরম, তার মধ্যেই চলছে সকাল থেকে ঘোরাঘুরি। তার মাঝেই সেরে নিয়েছি আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। দেখেই বুঝতে পারছো আশা করছি এখানের ওয়েদারটা ঠিক কতটা গরম। কদিন ধরে ওয়েদারটা বেশ ভালো সায় দিচ্ছিল, কিন্তু আজকে ভীষণ গরম। তবে এখানে যেহেতু এতটাই গাছপালায় ভর্তি, তাতে মানে ছাওয়ায় ছাওয়ায় যাচ্ছে বলে খুব একটা আমরা বুঝতে পারছি না। তো যাই হোক,
এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতনের বেশ পরিচিত নাম আমার কুটির, যেটি 1923 সালে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনের গ্রামায়ণ পদ্ধতিতে উদ্বুদ্ধ হয়ে এই জায়গাটি প্রতিষ্ঠা করেছিলেন। এটা শান্তিনিকেতন স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে, কাজেই বুঝতেই পারছো খুবই কাছাকাছি। তোমরা যারা স্টেশন থেকে ডিরেক্ট এখানে আসতে চাইছো তারা কিন্তু স্টেশনের বাইরে থেকেই টোটো পেয়ে যাবে, আর যারা গাড়িতে আসছো নিজেদের গাড়িতে তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই। তাহলে চলো ভিতরে ঘুরে দেখা যাক এখানে কি কি আছে। এখানেও ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে যতটা সম্ভব বাইরের ভিডিওই দেখানোর চেষ্টা করলাম। এখানে এই প্রশিক্ষণ কেন্দ্রের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনেই দেখতে পাচ্ছ কয়েকটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই পাবো কিন্তু আমরা কোপাই নদীর সন্ধান। তাহলে চলো নিচ থেকে একটু ঘুরে আসি, কোপাই নদীটাকে দেখে আসি সামনে থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক কোপাই নদীর পাশেই, আমার পাশেই হচ্ছে কোপাই নদী। সামনে দিয়ে সুন্দর ঘাট করা আছে, তোমরা চাইলেই নামতে পারো, কিন্তু আমি এখন নামছি না যদিও। অমর কুটির তো ঘোরা কমপ্লিট। এবার যাব এখানকার আরেকটা মেন অ্যাট্রাকশন, সেটা হলো সোনাঝুরির হাট। খোয়াই নদীর পাশে গড়ে ওঠা এই সোনাঝুরির হাটটি আগে শনিবারের হাট নামেও পরিচিত ছিল, কারণ তখন শুধুই শনিবারই এই হাট বসত। তবে এখন পর্যটকদের ভিড় সবসময় থাকার দরুন এটি এখন সপ্তাহের প্রত্যেক দিনই বসে। গুরুকুল হোমস্টেটি শান্তিনিকেতন ক্যাম্পাসের খুব কাছেই হবার দরুন সন্ধেবেলা বেরিয়েছিলাম রাতের শান্তিনিকেতন দেখতে। আজ গোটা দিনের আমাদের টোটোর খরচ বাবদ পড়েছিল 1000 টাকা। রাতের খাবারটি আমরা আমাদের হোটেলেই আমাদের পছন্দ মতন অর্ডার করে দিয়েছিলাম। সুপ্রভাত সকলকে, সময় এখন 7টা। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে চান করে রেডি হয়ে গেছি, কারণ এখন যাব আমরা কঙ্কালীতলায়। সেখানে মায়ের কাছে আগে ভক্তি ভরে পুজো দেব, আর তারপর ব্রেকফাস্ট সেরে এগিয়ে পড়বো সেই বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আজকে যেহেতু এখানে শেষ দিন, একটু ভালো করে ঘুরে দেখি, আর যেগুলো বাকি ছিল কালকে সেগুলো চেষ্টা করবো আজকে একটু ঘুরে দেখার এবং তোমাদেরকে দেখানো। তাহলে চলো কথা না বাড়িয়ে এগিয়ে পড়ি। এদিকে আমাদের অলরেডি সফলদা চলে এসেছে তার টোটো নিয়ে, আমাদের জন্যই ওয়েট করছে। কথা না বাড়িয়ে চলো রওনা দিই আজকে কঙ্কালীতলার উদ্দেশ্যে। এটি হলো সেই বিখ্যাত কঙ্কালীতলা, যেটি 51 পীঠের সতীপীঠে একটি পীঠ। এখানেই মায়ের কাঁক অর্থাৎ কোমর পড়েছিল। প্রতিদিন এখানেই সাঁওতালি নাচও দেখতে পাওয়া যায়, তবে আজ প্রচণ্ড ভিড়ের দরুন সেই নৃত্য আজ দেখার সুযোগ হলো না। এই মন্দিরের গায়েই রয়েছে অজস্র ডালির দোকান, তাই তোমরা যারা এখানে এসে পুজো দেবে ভাবছো তারা কিন্তু এখান থেকেই তোমাদের পছন্দ মতন ডালি নিয়ে নিতে পারো। আমরা নিয়েছিলাম 151 টাকার ডালি, তবে আরো নানান রকম নানান দামের ডালি তোমরা পেয়ে যাবে এখানে।
এই মন্দিরটির গায়েই রয়েছে আরেকটি শিব মন্দির। আজকে ভিড় থাকার দরুন সেই মন্দিরটি তোমাদের দেখাতে পারলাম না, তবে তোমরা যারা আসবে সেই মন্দিরটি কিন্তু অবশ্যই ঘুরে দেখো। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মাকে দর্শন করার এবং পুজো দেবার সুযোগ হলো। এবার এগিয়ে চললাম সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। আর মাঝ রাস্তায় সময় কম থাকার দরুন সেরে নিলাম আমাদের আজকের সকালের খাওয়া দাওয়া। সুরুল গ্রামের সেই বিখ্যাত জমিদার বাড়িতে চলে এসেছি আমরা এখন। এখানে সব থেকে বড় দুর্গোৎসব হয় এখনো। এখানে লাগোয়া এক টেরাকোটার মন্দিরও দেখতে পাওয়া যায়, যেটি তোমরা দেখতে পাচ্ছ। আর এই হলো সেই বিখ্যাত দুর্গা মন্দির, দুর্গা দালান। এখন পালা আবার হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে সেই বাড়ির পথেই রওনা দেওয়া। টাটা। সময় এখন 1টা। আমরা দাঁড়িয়ে আছি রায়পুর সিংহ পরিবারের রাজবাড়ির সামনে, জমিদার বাড়ির সামনে। এখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে ভিতরের ছবিটা দেখাতে পারলাম না। এখানে বহু ছবি রিলিজ করেছে, এখানে শুট করা বহু ছবি তোমরা দেখেছো রিসেন্টলি। আমি যেটা দেখেছি হইচইয়ে দাদুর কীর্তি, সেটাও কিন্তু এই ভিতরেই একটা শট নেওয়া। তো যাই হোক, ভিতরে তো যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তোমাদের দেখাতে পারলাম না। তবে আমাদের শান্তিনিকেতন ট্যুরটি কিন্তু এখানেই শেষ হচ্ছে। খুব শিগগির তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গার অন্য কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই।